2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু 7 জানুয়ারি। 6 জুন থেকে এইচএসসি রুটিন তৈরির কাজও চলমান, জানালেন শিক্ষামন্ত্রী। বিরোধী দলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের মতবিনিময়। বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি বাণিজ্য মন্ত্রীর আহ্বান। শাপলা চত্বর হত্যাযজ্ঞে দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু কারাগারে। ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে যে কোনো দিন রায়। এবং গাজীপুরে স্ত্রী সন্তান সহ 5 হত্যায় অভিযুক্ত ফোরকান আত্মহত্যা করেছে বলছে পুলিশ। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী জাহিদুল গ্রেফতার। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। 2027 সালের 7 জানুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং 6 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সেশন জট কমানোর পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের উপর জোর দেন শিক্ষামন্ত্রী। শামীউজ্জামান চৌধুরী রিপোর্ট। সেশন জটের কবল থেকে শিক্ষার্থীদের মুক্ত করতে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। এর পাশাপাশি নির্দিষ্ট সময়ের আগেই ঘোষিত হল 2027 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি যেন তারা সঠিকভাবে প্ল্যান করে লেখাপড়া করতে পারে। এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ রেখে সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধ এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে কঠোর নজরদারির ঘোষণাও দেন মন্ত্রী। আমরা সিনক্রোনাইজ করেছি এবং আমরা চাচ্ছি যে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কোচিং সেন্টার তারা ইন্ডিভিজুয়ালি তারা করে। কোচিং সেন্টার বন্ধ হবে কিভাবে? ভেরি সিম্পল। এই যে আমি পরীক্ষার পরে ভর্তি হওয়ার গ্যাপটা যদি না রাখি তো কোচিং সেন্টার যাবে কোন সময়? ক্লিয়ার? আপনি কোচিং সেন্টারকে কিভাবে ডিরেক্টলি অর্ডার করবেন বন্ধ? এটা কি আন্ডার মাই জুরিডিকশন? পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার কারণে বই উৎসবে কোনো সমস্যা হবে না। রেজাল্ট আমি 2001-এ তখনই আমি এটা টাইম বেঁধে দিয়েছিলাম 2 মাস, এর বেশি একদিনও কেউ রেজাল্ট ধরে রাখতে পারবে না। সেশন জট নিরসন ও পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন, এই 2 লক্ষ্যকে সামনে রেখে এবারে পরীক্ষার কর্মপরিকল্পনা সাজিয়েছে মন্ত্রণালয়। যদিও এর আগে অ্যাডমিশন কিছুটা বিলম্বিত হয়েছে, সেটাকে আমরা গুছিয়ে আনতেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা এবং সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চেয়ে এদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। বাংলাদেশের পোশাক খাতকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা এবং ঢাকা বেইজিং বাণিজ্য সম্পর্কের মান উন্নয়নে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজন করা হয় 3 দিনের গ্রিন টেক্সটাইল এক্সপো।
এতে অংশ নেয় বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল এবং গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। মেলার উদ্বোধন অনুষ্ঠানে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের দাবি জানান দেশীয় উদ্যোক্তারা। চায়না এবং বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্প্রসারণ করার লক্ষ্যেই এই ফেয়ার। সরকার যদি চায় আমাদের ইন্ডাস্ট্রি বড় করবেন, তখন আমরা হয়তোবা এক্সপোর্ট করতে পারবো। চায়নার উন্নত প্রযুক্তির প্রশংসা করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চেয়ে এখানে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। From A to Z, everything was managed by এ থেকে জেড পর্যন্ত সবকিছুই রোবট পরিচালনা করছে। চীনা বিনিয়োগের মাধ্যমে আজকের এই অবস্থানে পৌঁছেছে। আমাদের পাট শিল্পকে আরো এগিয়ে নিতে চীনের উদ্ভাবনী সহায়তা প্রয়োজন বলে মনে করছি এবং তা প্রত্যাশা করছি। assistance in promoting our jute sector. বাণিজ্যমন্ত্রী বলেন, চীনে আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ খুবই কম। দেশটি থেকে পাওয়া বিনিয়োগের মাধ্যমে রপ্তানি বাণিজ্যের উন্নয়ন সম্ভব। China is our biggest trading partner. The amount of import we make নিকটতম প্রতিবেশী হিসেবে চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তবে সেখানে আমাদের আমদানির চেয়ে রপ্তানি কম। বাংলাদেশে চীনের বিনিয়োগ অনেকটা অর্থবহ হবে। এই বিনিয়োগ চীনা বিনিয়োগকারী ও কোম্পানিগুলোর জন্য যেমন গুরুত্বপূর্ণ হবে, তেমনি বাংলাদেশের জন্য উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। and in terms of generating employment for Bangladesh. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে চীন কাজ করছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে টেক্সটাইল শিল্পে সবুজ রূপান্তর এগিয়ে নেওয়া যায়। তারা জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার ও পরিদর্শনে সহায়তা করতে চায়। পাশাপাশি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াতে চায়। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের আয়োজনে এই প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনেও শুরুর 1 ঘন্টাতেই বিক্রি শেষ ট্রেনের আগাম টিকিট। সকাল 8টা থেকে দেওয়া হয় 24 মের পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট। প্রতিটি টিকিটের জন্য অনলাইনে কয়েক হাজার হিট পড়ে। অন্যদিকে কালোবাজার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে রেল কর্তৃপক্ষ। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার বলেন, কালোবাজারির চেষ্টা করলে 6 মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের মুখোমুখি হতে হবে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। এটি কমলাপুর রেল স্টেশন। গত কয়েক বছর আগে নারী টানে ঘরভরা মানুষের ভিড়ে মুখরিত থাকত এই স্টেশনটি। তবে ঘরমুখ মানুষের যাত্রা স্বস্তি করতে এবছর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে করায় সেই ভোগান্তি এখন জিরোর কোঠায়। ট্রেনের আগাম টিকিট পেতে অনলাইনে যুদ্ধের আজ বোঝার উপায় নেই কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে। ভার্চুয়াল মাধ্যমে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারগুলোতে একেবারেই ফাঁকা, ফলে দীর্ঘ লাইনের ভোগান্তি কমেছে। অবস্থা বরাবরই সবসময় খারাপ। তো আমি আজকে সকালবেলা ট্রাই করছি সকাল 8টা থেকে, তো 5 মিনিটও লাগেনি, 2 মিনিটের মধ্যে সব টিকিট শেষ। অনলাইনে টিকিট কাটতে পারিনি, এই যে টিকিট নিয়েছি শুধু সাদা টিকিট, বলছে সিট ছাড়া যাইতে হবে। বারবার ট্রাই করার পরে আমি আমার ইয়েতে ঢুকতে পারছি। আমার রেল সেবাতে রেজিস্ট্রেশন করা আছে আমার নাম্বার দিয়ে, কিন্তু সেটাতে আমি যখন ঢুকছি তো সেখানে বারবার দেখাচ্ছে হচ্ছে যে আমার এই নাম্বার প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, আসলে ভুল না। বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয় দ্বিতীয় দিনের আগাম টিকিট বিক্রি। দেয়া হয় 24 মের টিকিট। লাইনে দাঁড়ানোর ঝক্কি কমলেও অনলাইনে আরেক যুদ্ধ। একটি টিকিটের জন্য হিট করতে থাকেন হাজারো যাত্রী, ফলে শুরুর 1 ঘন্টার মধ্যেই অধিকাংশ ট্রেনের আসন শেষ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, টিকিট কালোবাজারি ও অনিয়ম ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। রেলের সাইবার টিম যারা আছে, যারা রেলের জিআরপি এবং আরএনবি টিম আছে, প্রত্যেকটা টিমই সার্বক্ষণিকভাবে কাজ করছে কালোবাজারি রোধে, এবং তারা মনিটরিং করছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। বাংলাদেশ যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা জিআরপির কাছে হ্যান্ড ওভার করি, বা জিআরপি ধরে এটা কোর্টে চালানোর মাধ্যমে নির্দিষ্ট আইনের মাধ্যমে তাদের বিচার কাজ সম্ভব। এটা 6 মাস থেকে 1 বছর বা 2 বছরের জেল হতে পারে। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগকে ঈদযাত্রা সহজ করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। তবে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে অনলাইন টিকিট ব্যবস্থা আরও সহজ, নির্ভরযোগ্য ও সবার জন্য সমানভাবে ব্যবহার উপযোগী করার দাবি যাত্রীদের। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হামে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1518 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে 439 জনের মৃত্যু হয়েছে। আর 53,056 জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় করা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে কোনো দিন রায় দেওয়া হবে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ইনুর মামলায় ন্যায় বিচার চায় রাষ্ট্রপক্ষ। এদিকে শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি এবং সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। বৃহস্পতিবার সকালে প্রিজন ভ্যানে ডাক্তার দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 13 বছর আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী 7 জুন তাদের হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। মামলার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফারজানা রূপার আইনজীবী। প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে আজকে ওনাকে এখানে উপস্থাপন করা হয়েছে। প্রসিকিউশন একটি অ্যাপ্লিকেশন দিয়েছে ওনাকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য। আমরা ওনার আইনজীবী হিসেবে আজকে মাননীয় ট্রাইব্যুনালে ওনার পক্ষে আমরা ওয়াকালতনামা ওনাকে রিপ্রেজেন্ট করার জন্য সাবমিট করেছি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠনে শেখ হাসিনাকে উস্কানি ও প্ররোচনা দিয়েছেন ইনু। আওয়ামী জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে এসব অপরাধের নির্দেশদাতা হিসেবে দায় দায়িত্বও তার উপরে বর্তায়। আওয়ামী লীগ সরকারের সকল কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। সেই কথাবার্তাগুলোর মধ্য দিয়ে সেখানে কারফিউ জারি, জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলা এবং তার কুষ্টিয়ায় পুলিশকে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া। আর আসামি পক্ষের দাবি, মামলার অভিযোগ প্রমাণিত হয়নি। প্রসিকিউশন যে 8টি অভিযোগ তার বিরুদ্ধে দাখিল করেছে, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যুক্তিতর্ক উপস্থাপন করে এবং প্রসিকিউশনের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি এই অভিযোগ প্রমাণের প্রসিকিউশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতার বিরুদ্ধে করা পৃথক আপিলের শুনানির জন্য আগামী 9 জুন তারিখ নির্ধারণ করা হয়েছে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে টিসিবি ট্রাক সেল ঘিরে নিম্ন আয়ের মানুষের আগ্রহ ও উপস্থিতি বেড়েছে। বাজার মূল্যের তুলনায় কম দামে চিনি, ডাল ও ভোজ্য তেল কিনতে পেরে সন্তোষ জানালেও লাইনে বিশৃঙ্খলা নিয়ে রয়েছে অভিযোগ। একই ব্যক্তি একাধিকবার পণ্য নিচ্ছেন, আর সুবিধাভোগীরা চান পাম অয়েলের পরিবর্তে সয়াবিন তেল। এমআর আসাদের রিপোর্ট। টিসিবি ট্রাক সেলের পরিবহন নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই শুরু হয় ভোক্তাদের লাইন। ট্রাকে যখন পণ্য পরিমাপ করা হয় ততক্ষণে শুরু হয়েছে আগে যাওয়ার চেষ্টা, ধস্তাধস্তি, পরস্পরকে দোষারোপ, যা কখনো গিয়ে ঠেকছে হাতাহাতিতে। এক ব্যক্তি একটি প্যাকেজ নিয়মে আছে। নিয়ম রক্ষায় আঙুলে দেওয়া হয় পার্মানেন্ট মার্কার, হাতে দেওয়া হয় সিরিয়াল নাম্বার। তবুও সুবিধাভোগীদের কৌশলের সঙ্গে পেরে ওঠা দায়। টিসিবির অফিস থেকে বলে দিয়েছে পার্মানেন্ট মার্কার দিয়ে দাগ দিয়ে দিবেন। আমি পার্মানেন্ট মার্কার দিয়ে দাগ দিয়ে দিতেছি। এখন যদি এটা ওনারা কেমিক্যাল দিয়ে উঠায় না, পানি দিয়ে উঠায় না, কি দিয়ে উঠায়। লাইনের সিরিয়ালে বিশৃঙ্খলার ফলে সুবিধা নিতে উল্টো ভোগান্তি বাড়ছে। এত মানুষের চাপ সামলাতে প্রয়োজন বাড়তি জনবল। ফোন দিয়ে আনে 5 জন আমাদের আগে ঢুকায় দেয়, আমরা আগে আইসা পরে আমাদের পিছে যাইতে হয়, পরে আইসা আগে ঢুকে। আর ওরা গ্যাঞ্জাম লাগাই দিয়ে গাড়ি নিয়ে চলে যায়, মাল দেয় না। আর একজন আইয়া 4-5 জন ঢুকে মুখ বান্ধে লইব, লইয়া আবার এটা মুখ খুললে আমাকে সামনে দিয়ে লইব, অথচ আমরা পিছিয়ে পড়ে থামকে আমরা লইল। ওই দেখেন ওই মহিলাগুলো সব লাইনে, যে এখানে দেখেন 2 লাইন হয়ে যাইতেছে, যেমন আমি এই জন্য উঠছি জানি কেউ না ঢোকে। 480 টাকার প্যাকেজে আছে 2 লিটার ভোজ্য তেল বা পাম অয়েল। ভোক্তারা চান এর বদলে সয়াবিন তেল, প্রবীণরা চান পৃথক লাইন। ডালটা ঠিক আছে, চিনিটা ঠিক আছে, তেলটা ঠিক নেই। তেলটা পাম অয়েল তেল খুবই খারাপ তেল। সব আগে আগে ঢুকে যায়। বাবা আমি অসুস্থ রোগী, আমি কি পারি। টিসিবি ট্রাক সেলের কারণে উপকৃত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এই উদ্যোগকে সফল করতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আরও মনোযোগী হবে প্রতিষ্ঠানটি, এমনটাই চান উপকারভোগীরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সন্তান সহ 5 হত্যায় অভিযুক্ত ফোরকান আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। বিকেলে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন সংবাদ সম্মেলনে একথা জানান। এদিকে বনানী থানা এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী জাহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে রাজধানীর উত্তরা ও গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও চীনা নাগরিক সহ 9 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বিজন কুমারকে সঙ্গে নিয়ে মফির রহমানের রিপোর্ট। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সন্তান ও শ্যালক হত্যায় অভিযুক্ত ফোরকানের মোবাইল উদ্ধার করা হয়েছে এক বাস চালকের কাছ থেকে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায় মোবাইল ফোনটি পদ্মা সেতুর উপর থেকে কুড়িয়ে পেয়েছে সে। হেলপারে দেওয়া তথ্য মতে সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে ফোরকানের ব্যবহৃত গাড়ি এবং ড্রাইভারকে আটক করে পুলিশ। ফুটেজে পদ্মা সেতুর উপর এক ব্যক্তিকে ব্যাগ ও জামা কাপড় রাখতে দেখা গেছে এবং সেতু রেলিং থেকে লাফ দিতেও দেখা গেছে। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোন এক ব্যক্তি সে ইয়েতে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি, ওইখানে রাখছে। রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে সেতু থেকে নিচে লাফ দিছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। এদিকে রাজধানীর বনানী থানা এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তার কাছ থেকে একটি পিস্তল, 3 রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। বনানী থানাধীন ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে মহাখালী টিবি গেট এলাকায় একটি ভবনে অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে একটি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি পিস্তল সদৃশ বস্তু, 2150 পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা 71,020 টাকা, 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অন্যদিকে রাজধানী উত্তরা ও গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে 6 চীনা নাগরিক সহ 9 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ বলছে জাল নোট সরবরাহকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ব্যাপারে খোঁজখবর নিচ্ছি এবং তাদের এরকম যে কোনো চেষ্টাকে আমরা কঠিন হস্তে দমন করব, রোধ করব। রাজধানী উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রে 6 চীনা সদস্য সহ 9 জনকে গ্রেপ্তার করে। অনলাইন জুয়া মহামারী আকার ধারণ করেছে উল্লেখ করে ডিবি প্রধান বলেন সন্তানদের প্রতি অভিভাবকরা যেন বিশেষ খেয়াল রাখে। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। টেলিভিশন সাংবাদিকতায় সম্পাদকীয় স্বাধীনতা ও নৈতিকতা নিশ্চিতে গঠিত হয়েছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। রাজধানীর একটি হোটেলে সভায় বাংলা ভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জোবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সদস্যরা হলেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন ইকরাম, 71 টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মুস্তফা আকমল, চ্যানেল 9-এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। সভায় দেশের 24টি টেলিভিশন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। আসন্ন কোরবানির ঈদে পশু সংকট নিয়ে জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন ভারত থেকে চোরাই পথে গরু আসা বন্ধে সরকার যথেষ্ট সজাগ রয়েছে। এরই মধ্যে এ বিষয়ে বিজিবির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী। কুটি গরু ভেড়া মহিষের প্রয়োজন হয় কোরবানির জন্য, ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বিজেপি সহ আমরা কয়েকটি মিটিং করেছি যাতে করে কোনো অবস্থাতে গরু এখানে বর্ডার দিয়ে না ঢুকতে পারে। আমাদের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই। সরকার বা বর্ডার গার্ড, পুলিশ সবাই সচেতন। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে চীন আরও বেশি তেল কেনার আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেন
যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে শি জিনপিং এবং ট্রাম্প হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে বিশদ আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। চীনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ভবন গ্রেট হল অব দ্য পিপলে যুক্তরাষ্ট্র চীন সম্মেলনে মিলিত হন প্রেসিডেন্ট শি ও ট্রাম্প। বিশ্বের দুই শীর্ষ শক্তিধর দেশের নেতাদের এই বৈঠককে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আলোচনার টেবিলে নতুন এক জটিল ইস্যু হিসেবে যুক্ত হয়েছে ইরান যুদ্ধ। মার্কিন কর্মকর্তারা চাইছেন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের উপর চাপ প্রয়োগে চীন অগ্রণী ভূমিকা পালন করবে। তবে বিশ্লেষকরা ধারণা করছেন ইরান ইস্যুতে বেইজিংয়ের সহায়তা পেতে হলে যুক্তরাষ্ট্রকে তাইওয়ান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বড় ধরনের ছাড় দিতে হতে পারে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। শি ট্রাম্প আলোচনাকে অত্যন্ত গঠনমূলক বলে অভিহিত করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হরমুজের উপর জ্বালানি নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে চীন আরও বেশি তেল কেনার আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে শি জিনপিং এবং ট্রাম্প হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন। হোয়াইট হাউসের দাবি শি জিনপিং প্রণালীটির সামরিকীকরণ এবং এর ব্যবহার নিয়ে কোনো ধরনের টোল আরোপেরও বিরোধিতা করেছেন। এ বিষয়ে বেইজিং আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানায়নি। ইরান ইস্যুতে বেইজিংয়ের উপর ব্যাপক চাপ থাকলেও চলমান সংকটে চীন নিজেদের ঝুঁকি বাড়াবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বরং দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের দিকে বেশি মনোযোগ দেবে। ঐশী আলম, মোহনা সংবাদ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা খেল বাংলাদেশ দল। চোটের কারণে সিলেটে অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটার জাকির হাসানকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, মিরপুরে প্রথম টেস্ট চলাকালে ক্যাচ ধরতে গিয়ে বুকে আঘাত পান সাদমান। পরীক্ষার পর তার বুকে ট্রমেটিক টিউশন ধরা পড়েছে। বর্তমানে তিনি ব্যথায় ভুগছেন, যে কারণে দ্বিতীয় টেস্টে খেলা সম্ভব হচ্ছে না তার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু 7 জানুয়ারি, 6 জুন থেকে এইচএসসি। রুটিন তৈরির কাজও চলমান, জানালেন শিক্ষামন্ত্রী। বিরোধী দলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের মত বিনিময়। বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি বাণিজ্য মন্ত্রীর আহ্বান। শাপলা চত্বর হত্যাযজ্ঞে দীপু মনির, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু কারাগারে। ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে যে কোনো দিন রায়। এবং গাজীপুরে স্ত্রী সন্তান সহ 5 হত্যায় অভিযুক্ত ফোরকান আত্মহত্যা করেছে বলছে পুলিশ। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী জাহিদুল গ্রেফতার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।